আমরা আজকে সোপ এন্ড ডিটারজেন্ট পড়বো। এটাকে আমরা পড়ছিলাম সোপ এন্ড ডিটারজেন্ট, তারপর আজকে একটু স্যার গোলটা দেখি। কি স্যার? সোপ এন্ড ডিটারজেন্ট পড়ার আগে আমরা একটু হিস্ট্রিটা পড়ে আসি যে সোপ এন্ড ডিটারজেন্ট আমরা কেন ইউজ করব বা মানুষ কেন এটাকে আমরা চলো ইউজ করি, অথবা এটার ইনভেন্টের পিছনে কাজটা আসলে মূলত কি। তোমরা জানো ওয়াটার হার্ডনেস, অর্থাৎ পানির ক্ষরতা বিভিন্ন রকমের হতে পারে। পানিতে বিভিন্ন ধরনের দ্রবীভূত বিভিন্ন জিনিস, যেমন হচ্ছে হলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আয়ন, সালফেট থাকতে পারে, ক্লোরাইড থাকতে পারে। সো পজিটিভ যে নিউট্রিয়েন্টস গুলো সেগুলো থাকতে পারে, এবং যে নেগেটিভ আয়ন যেগুলো বিভিন্ন ধরনের সালফেট, ক্লোরাইড, ফসফেট এগুলা থাকতে পারে। ঠিক আছে, এগুলা যদি থাকে তখন কি হয়, অর্থাৎ এই মানুষ অনেক আগে, অর্থাৎ গ্রামের মানুষ যখন চিন্তা করতো যে এই আমার সাবান অথবা হচ্ছে হলো সোপ এগুলা বেশি খরচ হয়ে যাচ্ছে, বা হচ্ছে হলো পানিতে ফেনা হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি মানুষ চিন্তা করতো আর কি। তো সেখান থেকে আসতে হচ্ছিল আসলে ওয়াটার হার্ডনেস, অর্থাৎ পানিতে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আয়ন অথবা সালফেট অথবা ক্লোরাইড এগুলা থাকার কারণে পানি দেখা যাচ্ছে যে হচ্ছিল বিভিন্ন ধরনের হার্ডনেস হয়ে থাকে, সফট ওয়াটার, মিডল, হার্ড এবং ব্রিটল। ঠিক আছে, এখানে একটা আমি চার্ট দেখাইছি ডিগ্রি অফ ফ্রিডম। এটা হচ্ছে হলো ওয়াটারের হার্ডনেস, অর্থাৎ পানিতে যদি ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ 0 থেকে 75 মিলিগ্রাম পার লিটার থাকে সেটাকে বলি আমরা সফট ওয়াটার। ঠিক আছে, তারপরে ভেরি হার্ড এবং হার্ড দেখো 150 থেকে 300 মিলিগ্রাম পার লিটার যদি থেকে থাকে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম বা এরকম যদি কোনো কিছু, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা হার্ড ওয়াটার। আর ভেরি হার্ড হচ্ছে 300 এবং ওভার। এখন এগুলোর কারণে আমাদের কি প্রবলেম হয়, ধরো তোমার পুকুরের পানিতে বা তোমার নলকূপের পানিতে, তোমরা জানো নলকূপের পানিতে আমরা সাধারণত হচ্ছে হলো কি করি না, কাপড় চোপড় পরিষ্কার করি না। কেন করি না? কারণ ওইখানে কিন্তু মিনারেলস থেকে থাকে। এই মিনারেলস গুলা যদি থেকে থাকে, এই মিনারেলস এর কারণে হচ্ছে আমার সাবানটা নষ্ট হবে। সাবানের যে কাজটা হলো ময়লা পরিষ্কার করা, সেই কাজ করার আগে হচ্ছে সে কিছু পরিমাণ মিনারেলস এর সাথে রিয়াকশন করে হচ্ছে অন্য জিনিস তৈরি করবে। তো এটা হচ্ছে ওয়াটার হার্ডনেস। তাহলে আমরা সাবান দিয়ে যখন কাপড় পরিষ্কার করি অথবা হচ্ছে লন্ড্রি ডিটারজেন্ট ইউজ করি, আমরা বিভিন্ন ধরনের সোপ ইউজ করি, সেখানে যদি আমাদের ফেনা হয় বা না হয়, কাপড় পরিষ্কার হয় বা না হয়, আমরা তখন আদিকাল থেকে আমরা বলতাম যে এই পুকুরের পানি ভালো না, এই পানি দিয়ে হচ্ছে কাপড় পরিষ্কার হয় না। ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। অথবা বলতো যে এই সাবানের সমস্যা। আসলে মূলত সমস্যাটা কি? আসলে মূলত হচ্ছে ওই যে পুকুরের পানিতে অথবা তুমি যে পানিটা ইউজ করো সেখানে যদি বিভিন্ন ধরনের অপদ্রব্য বলি আমরা এগুলাতে, যেহেতু এগুলো আমরা খাবো না তখন অপদ্রব্য। আর যদি খাবার পানিতে মিনারেলস থাকে তখন সেটাকে আমরা অপদ্রব্য বলি না, আমরা সেটাকে বলি হচ্ছে নিউট্রিয়েন্টস অর মিনারেলস। ঠিক আছে, মিনারেল ওয়াটার আমরা যেমন বলি আর কি, যেগুলো আমাদের শরীরের জন্য উপকারী, বাট একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত, ভ্যালু পর্যন্ত, যেটাকে বলা হয় থ্রেশহোল্ড লিমিট, বা হচ্ছে এই লিমিটের বাইরে যদি হয় তখন কিন্তু সেটা আর আমাদের শরীরের জন্য উপকারী থাকে না, তখন সেটা অপকারী হয়ে যায়, যেটা তোমরা জানো। বা যেমন ক্রোমিয়াম যদি তুমি বেশি খাও, আর্সেনিক যদি বেশি নাও খাবারের সাথে, তখন কি হবে? সো তাহলে আমরা পানির ক্ষরতাকে দুই ধরনের বলতে পারি, একটা হলো টেম্পোরারি হার্ডনেস আর একটা হলো পার্মানেন্ট হার্ডনেস। টেম্পোরারি হার্ডনেসটা কি? দেখো, ইউজুয়ালি যদি কোনো ধরনের বাইকার্বনেট থেকে থাকে, ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়ামের, তাদেরকে বলি হচ্ছে আমরা টেম্পোরারি হার্ডনেস। আর হচ্ছে পার্মানেন্ট হার্ডনেস, যেটা হচ্ছে যে এখানে ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়ামে যদি সালফেট থেকে থাকে, দেখো তুমি সালফেট যদি থেকে থাকে তখন সেটাকে বলে পার্মানেন্ট হার্ডনেস। দুইটার মধ্যে আরেকটা পার্থক্য হচ্ছে টেম্পোরারি হার্ডনেস কে আমরা, তাহলে গ্রামের মানুষ কি করতো, পানি দেখবা যে তুমি পানি ফুটে খায় মানুষ, আবার হচ্ছে পানিকে দেখবা বিভিন্ন ধরনের ফিটকিরি যোগ করতেছে, এগুলো হচ্ছে ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম আর কি। তো তারা মনে করতো যে পানিকে যদি আমরা সিদ্ধ করি তাহলে মনে হচ্ছে যে এই ধরনের হার্ডনেস গুলো দূর হয়ে যাবে। তো পানিকে যদি আমরা সিদ্ধ করি অর্থাৎ গরম করি, ঠিক আছে, গরম করলে সেখান থেকে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের যদি কোনো ধরনের অপদ্রব্য থেকে থাকে সেগুলো নিচে স্কেল পড়ে যাবে, এবং সেখানে আমরা ফিল্ট্রেশন করে এটাকে সেপারেট করতে পারি, তখন সেটাকে বলবো হচ্ছে টেম্পোরারি হার্ডনেস। তাহলে পার্মানেন্ট হার্ডনেসটা কি? যদি ওইটা কি তুমি এই সাধারণ হচ্ছে যে টেম্পোরারি হার্ডনেস বলে, অর্থাৎ গরম করে, ঠিক আছে, তাপমাত্রা বাড়িয়ে যদি দূরীভূত না করা যায় তখন সেটাকে বলবো পার্মানেন্ট হার্ডনেস। পার্মানেন্ট হার্ডনেস মানে হচ্ছে সেখানে সালফেট এবং ক্লোরাইড যদি থেকে থাকে, আমি তখন পানিকে যদি হচ্ছে হিট দিয়ে রাখি তখন কিন্তু কোনো স্কেলিং পড়বে না।
তাহলে তার মানে কি আমাদেরকে একটা নির্দিষ্ট প্রসেসে যাইতে হবে, সেগুলাই হলো সেটার জন্য তোমরা মেট্রিক ইন্টার ক্লাস 9 10 অথবা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো সোডা লাইম প্রসেস। ঠিক আছে, সোডা লাইম প্রসেস কি, আমরা সোডা এবং লাইম দিয়ে হলো পানির ক্ষরতা আমরা দূর করি, অর্থাৎ পানিতে বিভিন্ন ধরনের অপদ্রব্য বলি আমরা এগুলা, সেগুলো হলো আমরা দূর করি। যারা সোডা লাইম, কেন এটাকে সোডা লাইম বলা হয়, এখানে আমরা সোডা ইউজ করি, খাবার সোডা। ঠিক আছে, খাবার সোডার সংকেত হলো সোডিয়াম কার্বনেট, তোমরা জানো। লাইমের সংকেত হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। যেহেতু আমরা লাইম এবং হলো সোডিয়াম কার্বনেট ইউজ করি, এজন্য এটাকে বলা হয় সোডা লাইম প্রসেস। এগুলা আগের যুগের প্রসেস, এখন যদিও আমরা অনেক ধরনের এগুলা আমরা এখন ইউজ করি না, আমরা দেখা গেছে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টেশন টেকনিক আমরা এখন ইউজ করি, আমরা আরো রিভার্স অসমোসিস করি, আমরা হলো ডিআয়োনাইজড ওয়াটার করি, আমরা হলো আলট্রা ফিল্ট্রেশন করি। সো লটস অফ টেকনিক্স নাও ইট ইজ अवेलेबल। ঠিক আছে, আর মানুষ আগে কি করতো, এই সোডা লাইম প্রসেসই বেশিরভাগ সময় ইউজ করতো, সলভে প্রসেস, সোডা লাইম প্রসেস, এগুলো তোমরা পড়ে আসছো মেট্রিক ইন্টারমিডিয়েটে। তাহলে এগুলা যখন এগুলা কি করে, এখানে আমি লাইম দিলাম এবং সোডা দিলাম, ঠিক আছে, লাইম এবং সোডা কি করে দেখো, ওই যে ক্যালসিয়াম কার্বনেট বাইকার্বনেট গুলোকে দেখো ক্যালসিয়াম কার্বনেটে পরিণত করে একটা প্রেসিপিটেট আকারে সেপারেট করে দিচ্ছে। আর আমার সোডা কি করে, সোডা দেখো সালফেটকে হলো ক্যালসিয়াম কার্বনেটে পরিণত করে সেটাকে সেপারেট করে দিচ্ছে। তো এটা হলো আমার মেথড, অর্থাৎ আমি সোডা লাইম প্রসেস ইউজ করে হলো এই সফট ওয়াটার হার্ড ওয়াটার আমি রূপান্তর করতে পারি, অর্থাৎ পানির ক্ষরতা দূর করতে পারি। এইটা যদিও আমাদের এই চ্যাপ্টারে অন্তর্ভুক্ত না, বাট তারপরেও আমরা মানে দেখলাম এখানে কিভাবে কেমিক্যাল রিঅ্যাকশন গুলোতে, অর্থাৎ টেম্পোরারি হার্ডনেস কিভাবে দূর করা যায়, পার্মানেন্ট হার্ডনেস কিভাবে দূর করা যায়, এটা একটু তোমরা পড়বা। ঠিক আছে, কেমিক্যাল রিঅ্যাকশন গুলোর সাথে এগুলা প্রতিস্থাপন বিক্রিয়ার মতো খুব ইজি সিম্পল একটা রিঅ্যাকশন আর কি। আর আমি আবারও বলি, যদি বাইকার্বনেট থেকে থাকে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের, সেগুলো হলো টেম্পোরারি হার্ডনেস, আমরা সাধারণত হলো ফুটে, ঠিক আছে, এটাকে দূর করতে পারি। পার্মানেন্ট হার্ডনেস এটাকে ফুটালেও দূর হবে না। ঠিক আছে, সেখানে আমাদের কেমিক্যাল প্রসেসে যাইতে হবে, আমরা সোডা লাইম প্রসেস আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, অথবা হলো কোয়াগুলেশন, ফ্লোকুলেশন, প্রেসিপিটেশন, তারপরে আরো অনেক ধরনের টেকনিক আছে, সেগুলো ইউজ করে আমরা করতে পারি। ঠিক আছে, এখন আমরা চলে যাই হলো আমরা সাবানে চলে যাই, অর্থাৎ সোপ। আমরা তোমরা এর আগে স্যাপনিফিকেশন রিঅ্যাকশন এর আগে দেখছো, ইউজুয়ালি হলো সোপস আর সোডিয়াম অর পটাশিয়াম সল্টস অফ লং চেইন ফ্যাটি অ্যাসিড। সোডিয়াম আর পটাশিয়াম সল্টস অফ লং চেইন ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, এরা মানে কি লং চেইন ফ্যাটি অ্যাসিড। লং চেইন ফ্যাটি অ্যাসিড ইউজুয়ালি আমরা ফ্যাটি অ্যাসিড কিভাবে লিখি, ফ্যাটি অ্যাসিড হলো আর বন্ড সি ডাবল ও এইচ, এটা হচ্ছে আমার ফ্যাটি অ্যাসিড। এবং এই আরটা হচ্ছে যদি লং হয় তখন সেটাকে বলবো, আমরা ইউজুয়ালি কার্বন লিখি কিভাবে, এভাবে লিখি, অনেকগুলা কার্বন যখন হয় আর সেখানে যদি ডাবল বন্ড হয়ে যায় তখন এখানে একটা আমি ডাবল বন্ড দিব। ঠিক আছে, অর্থাৎ এখানে এটা হলো কার্বন, এই লাস্টের কার্বনটা হলো CH3, অর্থাৎ কার্বনের তিনটা হাত থাকবে, চারটা এদিকে যেহেতু একটা হাত, আরো তিনটা হাত থাকবে এভাবে। এখন এই যে আরটা যদি হয় আমাদের এরকম, অর্থাৎ আমি লং চেইন যদি ফ্যাটি অ্যাসিড হয়, ঠিক আছে, লং চেইন ফ্যাটি অ্যাসিড। ওকে, সো আমরা সোপ হলো সোডিয়াম অর পটাশিয়াম সল্টস অফ লং চেইন ফ্যাটি অ্যাসিড। তাহলে লং চেইন ফ্যাটি অ্যাসিডে সোডিয়াম অথবা হলো পটাশিয়াম সল্ট। তাহলে আমাকে এখানে সল্ট তৈরি করার জন্য কি করতে হবে, সল্ট তৈরি করার জন্য আমাকে যে এখানে হাইড্রোজেন যেটা আছে এটাকে আমার রিপ্লেস করতে হবে। ঠিক আছে, রিপ্লেস করে হলো এই জায়গায় আমি সল্ট তৈরি করব, অর্থাৎ সল্ট তৈরি করার জন্য হাইড্রোজেনের পরিবর্তে আমি এখানে কি দিব, আমি এখানে দিব হলো সোডিয়াম। ঠিক আছে, আইদার সোডিয়াম দিতে পারি আমরা, অথবা পটাশিয়াম দিতে পারি, অথবা অন্য কিছু দিতে পারি। তখন এটার নাম হবে হলো আর বন্ড সি ডাবল ও এন এ। ঠিক আছে, এটাকে আমরা প্লাসও বলি, এই অংশটাকে আমরা মাইনাস বলি। তাহলে আর বন্ড সি ডাবল ও এন এ, এটা হলো আমার সোপ। বাট মনে রাখতে হবে এই আর বিলংস টু হলো হায়ার চেইন ফ্যাটি অ্যাসিড। যদি হায়ার চেইন ফ্যাটি অ্যাসিড যদি না হয় তাহলে কিন্তু হবে না। অর্থাৎ আমরা দেখো যতগুলো সাবান তোমরা করছো, পামিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, C15 C17, তো সেখানে আমরা আবার যেহেতু অয়েল ফ্যাট তোমরা এই জন্যই পড়ে আসছো যে ওখানে স্যাচুরেশন আনস্যাচুরেশনের ব্যাপার আছে। অর্থাৎ এখানে ফ্যাট থাকলে কি হবে, অয়েল থাকলে কি হবে, যদি আনস্যাচুরেটেড পার্ট বেশি রাখে, স্যাচুরেটেড পার্ট বেশি রাখে, তখন এটসেট্রা এটসেট্রা। তাহলে সাবানটাও কিন্তু সেইভাবে কিন্তু চেঞ্জ হবে। ওকে, তাহলে দেখো when triglycerides in fat or oil, ট্রাইগ্লিসারাইড ফ্যাটস এবং অয়েলস এর যে ট্রাইগ্লিসারাইড তোমরা পড়ে আসছো, অর্থাৎ আর বন্ড সি ডাবল ও আর,
আর বন্ড COR reacts with aqueous sodium hydroxide। দেখো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দেখাচ্ছে আর আমরা একটা ট্রাইগ্লিসারাইড দেখাইছি, ঠিক আছে। তোমরা অয়েল ফ্যাট ওয়ার্ক করে আসছো, মনোগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড এবং হচ্ছে হলো বিভিন্ন ধরনের, অর্থাৎ মনো, ডাই, ট্রাই আরো অনেক কিছু হতে পারে। তাহলে ট্রাই মানে কি? ট্রাই মানে হচ্ছে হলো তোমার সেখানে তিনটা গ্লিসারাইড ইউনিট থাকবে, ঠিক আছে। আর মনো যদি হয় তাহলে হচ্ছে হলো আর বন্ড COR হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের তিনটা ইউনিট থাকতে হবে মাস্ট। এই যে দেখো এখানে তিনটা ইউনিট আলাদা হয়ে গেছে পরে। তাহলে এই যে কোনো একটা গ্লিসারাইড এখানে দেখো আর, আর প্রাইম আর ডাবল প্রাইম, তিনটা আর তিন রকম। অর্থাৎ এখানে আমাদের মিথাইল গ্রুপ আছে, যদি আমি মিথাইল দিই তখন কি হবে, বা এখানে আর প্রাইম দিয়ে আর ডাবল প্রাইম, এই তিনটা কিন্তু বিভিন্ন ধরনের, অর্থাৎ অ্যালকাইল গ্রুপকে হচ্ছিল রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে। তাহলে when triglyceride in fat or oil react with aqueous sodium hydroxide or potassium hydroxide, they are converted into soap and glycerol, যেটা আমি অলরেডি দেখাইছি। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সে রিঅ্যাক্ট করবে। এখন যেহেতু এখানে সোডিয়াম আছে, সে যখন হলো এই বিক্রিয়াটা, এখানে এটা হলো ট্রাইগ্লিসারাইড ইন ফ্যাট অর অয়েল, বাম পাশের এটা আর COR, দেখো CH2COR, CH COR আর CH2COR, এই তিনটা পার্ট হচ্ছে হলো এখানে। তাহলে আর হচ্ছে হলো এখানে তিনটা আর যদি আমরা দেই তখন এটার নাম একরকম হবে, আবার যদি দুইটা ডিফারেন্ট দিই আবার সেখানে স্যাচুরেশন আনস্যাচুরেশন আমরা সেপারেট করতে পারি ইজিলি, ঠিক আছে। তাহলে এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা বলছি হচ্ছে হলো পটাশিয়াম সোর্স অথবা সোডিয়াম সোর্স অফ হচ্ছে হলো কি ট্রাইগ্লিসারাইড, ঠিক আছে। তাহলে ট্রাইগ্লিসারাইডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি তখন কি হবে, এখানে প্রত্যেকটা জায়গায় একটা করে সোডিয়াম চলে আসবে, ঠিক আছে। এই যে দেখো RCOONA, RCOONA, RCOONA যখন আসবে তখন কিভাবে এটা হলো আর বন্ড CO, এই আরটা আছে এখানে, CO আছে, ও আছে, এই পার্টটুকু দেখো আলাদা হয়ে গেছে। CH এখানে গ্লিসারিন তৈরি হয়, এজন্য গ্লিসারিন ইন্ডাস্ট্রি আর হলো সাবান ইন্ডাস্ট্রি মোটামুটি একই একই জায়গায় সিচুয়েটেড থাকে আর কি, এবং ফ্যাটি অ্যাসিড বা অয়েল ফ্যাট ওয়াক্স এগুলা সবগুলা মোটামুটি পাশাপাশি ইন্ডাস্ট্রি থেকে থাকে। তাহলে আর COO যেহেতু এখানে পজিটিভ পার্ট আছে, নেগেটিভ পার্ট আছে, আবার হচ্ছে হলো তোমার আমার এই গ্লিসারলের যে পার্টটা সেটা থাকে, ঠিক আছে। আমরা জানি গ্লিসারিনের সঙ্গে CH2OH বন্ড, CSOH বন্ড হচ্ছে হলো CH2OH, যে এটা এখানে দেওয়া আছে CH2OH বন্ড CSOH আর হচ্ছে হলো বন্ড CH2OH। ওকে, তাহলে স্যাপনিফিকেশন রিঅ্যাকশনটা হচ্ছে হলো এখানে আমার সাবান তৈরি হবে, ঠিক আছে। তাহলে সাবান যখন তৈরি হচ্ছে এখানে দেখো তিনটা ইউনিট আলাদা হয়ে গেছে। এখানে যে আমরা ট্রাইগ্লিসারাইড বলছি তার তিনটা পার্ট আলাদা হয়ে গেছে এক একটা করে সোডিয়াম নিয়ে, এখানে একটা সোডিয়াম, এখানে একটা সোডিয়াম যুক্ত হয়েছে, এখানে একটা সোডিয়াম যুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে এটাও সোডিয়াম, এটাও সোডিয়াম সোপ, এটাও সোডিয়াম সোপ, এটাও সোডিয়াম সোপ। বুঝতে পারছো? এই দেখো এটা একটা ইউনিট, এটা আর একটা ইউনিট, এটা আর একটা ইউনিট, তিনটা ইউনিট আলাদা হচ্ছিল, তিনটা সোডিয়াম সোপ এখানে তৈরি হয়েছে। আসলে এরকম অসংখ্য অণু মিলে হচ্ছিল আমার সাবানটা তৈরি হচ্ছে। আর সেখানে আমরা এই জায়গায় আমরা বাই প্রোডাক্ট হিসাবে পাচ্ছি হচ্ছিল আমাদের এটা, এটা হচ্ছিল আমাদের বাই প্রোডাক্ট, ঠিক আছে। আমরা সাবান তৈরি করব, আমরা সেখানে গ্লিসারিন তৈরি করব, গ্লিসারিন পাচ্ছি, ঠিক আছে। আবার এর উল্টা রিঅ্যাকশন গুলো কিন্তু তোমরা পড়ে আসছো, অর্থাৎ ফ্রি ফ্যাটি অ্যাসিড থাকলে কি হবে, সেখানে এই তোমার ফ্যাটি অ্যাসিডের যে রিঅ্যাকশন, অ্যাসিড গুলো বের করা যে রিঅ্যাকশন, সেটাও কিন্তু তোমরা পড়ে আসছো। আমরা প্রায় একই রকম ভাবে হচ্ছিল মোটামুটি ফ্যাটি অ্যাসিডটাও হচ্ছে আমরা বের করে থাকি। তাহলে সাবানায়ন বিক্রিয়া হচ্ছিল এটাই যে এখানে দেয়া আছে। এখানে দেখো তিনটা রিঅ্যাকশনই আমি এখানে দিলাম তোমাদের সুবিধার জন্য, যেন তোমরা একটা আরেকটার সাথে মিলিয়ে না ফেলো। দেখো ইউজুয়ালি হচ্ছে হলো নিচেরটা হচ্ছে হলো আমরা সাবান যেভাবে তৈরি করি, এটা হচ্ছে হলো সাবান তৈরি করার পদ্ধতি। আর উপরে যেটা আছে দেখো, আমরা যে ওই যে ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ অয়েল ফ্যাটে যদি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ থেকে থাকে, ফ্রি ফ্যাটি অ্যাসিড যেটাকে বলি আমরা, ইউজুয়ালি ফ্যাটি অ্যাসিড থাকার কথা না, কিছু ফ্যাটি অ্যাসিড যদি থেকে থাকে, ঠিক আছে, অর্থাৎ ট্রাইগ্লিসারাইড এস্টার, এখানে দেখো আর COOH আছে, আর COOR থাকার কথা, সেখানে আর না থেকে সেখানে দেখা যাচ্ছে যে একটা এইচ আছে। তো সেগুলাকে হচ্ছে আমরা কিভাবে ডিটারমাইন করি, আমরা সেখানে তোমরা জানো এখানে সাধারণত একটা সল্ট প্রডিউস করি আমরা, ঠিক আছে। তাহলে সল্ট যদি প্রডিউস করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই জায়গায় হচ্ছে দেখো আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিচ্ছি। পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হচ্ছে আমার এখানে,
পটাশিয়াম হাইড্রোক্সাইড দিছি আমি, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হয় দেখো, এখানে এইচটা চলে যাবে, সেখানে পটাশিয়াম যুক্ত হয়ে যাবে, অর্থাৎ একটা সল্ট তৈরি হয়। এই জায়গায় তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় তুমি ইচ্ছা করলে জায়গায় সোডিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারো, তাহলে হচ্ছে সোডিয়াম সল্ট তৈরি হবে। তাহলে এটা হচ্ছে হলো সোডিয়াম সল্ট। এখন এটাও কিন্তু সাবান, দেখো সোডিয়াম সল্ট, কিন্তু ইউজুয়ালি আমরা সাবান এভাবে তৈরি করি না। এখানে দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড দিছি আমরা, ফ্রি ফ্যাটি অ্যাসিড। সো এটাও কিন্তু আমরা সাবানায়ন বিক্রিয়ায় আমরা এটাও করতে পারি, আমরা এটাও করতে পারি। এজন্য দেখবা এখন বর্তমানে সাবানায়ন পদ্ধতিতে দেখবা সেখানে ফ্যাটি অ্যাসিডও ইউজ করা হয়, তারপরে অয়েল ফ্যাট এগুলো ইউজ করা হয়, দুটো মিলে ইউজ করা হয়, ঠিক আছে। সেখানে হচ্ছে হলো ওই ওয়াটার, এখানে হচ্ছে হলো সাবানের সাথে ওয়াটার তৈরি হয়। আর যদি তুমি মনে করো যে গ্লিসারিন চাও, ঠিক আছে, তখন সেখানে হচ্ছে হলো ট্রাইগ্লিসারাইড, অর্থাৎ তুমি একই সাথে যদি সাবানও চাও এবং গ্লিসারিনও চাও, তখন সেখানে হচ্ছে হলো তোমাকে এইটা ইউজ করতে হবে, অর্থাৎ ট্রাইগ্লিসারাইড, অথবা আমরা যেটাকে বলি ফ্যাট এন্ড অয়েল। আর যদি তুমি মনে করো যে না শুধু সাবান এবং পানি চাও, তখন সেখানে হচ্ছে হলো এটা। ইউজুয়ালি আমি কত একটু পরে তোমাদেরকে প্রসেসটা দেখাবো, সেই প্রসেসে দেখবা সেখানে হচ্ছে হলো এই ব্রাইন সলিউশন ইউজ করে, তারপরে হচ্ছে হলো বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড ইউজ করে, অয়েল ইউজ করে, ফ্যাট ইউজ করে, সবকিছু ইউজ করে। এগুলা কম্পোজিশন আছে, কম্পোজিশন অর্থাৎ ম্যানুফ্যাকচারিং প্রসেসে যে কম্পোজিশন করলে আমরা ইকুইলিব্রিয়াম একটা পজিশনে পৌঁছে আমরা ভালো ধরনের আমরা প্রোডাক্টস পাবো, সেই অনুযায়ী অর্থাৎ যেভাবে চাই সেই অনুযায়ী হচ্ছে হলো প্রিপেয়ার করবে। ওকে, সো আমরা এই রিঅ্যাকশনটা, এটা আর এটা সেম জিনিস। এখানে আমরা হচ্ছে হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই রিঅ্যাকশনে হচ্ছে হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতেছি, আর এখানে হলো সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতেছি। তাহলে এই বাম পাশেরটা কি? বাম পাশেরটা হচ্ছে হলো ফ্যাট অর অয়েল, ঠিক আছে, এটা হচ্ছে হলো ফ্যাট অর অয়েল। আর উপরেরটা কিন্তু ফ্যাট অর অয়েল না, উপরেরটা হলো ফ্যাটি অ্যাসিড। বুঝতে পারছো তোমরা? এটা হচ্ছে হলো ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। আর এটা কিন্তু হচ্ছিল অয়েল অর ফ্যাট, এটা হচ্ছিল ট্রাইগ্লিসারাইড। উপরেটা কিন্তু হচ্ছে হলো কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। আর নিচেরটা কিন্তু ট্রাইগ্লিসারাইড, এখানে এইচ নাই, এই নিচের গুলাতে এইচ এর বদলে প্রত্যেকটা জায়গায় আর যুক্ত হয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় আর, সিটা বলো আর, এখানে আর এর ক্ষেত্রে হচ্ছে হলো এই জায়গায় আর এর ক্ষেত্রে হচ্ছে হলো গ্লিসারিন যুক্ত হয়েছে, ঠিক আছে। আর সিটা বলো আর, দেখো আর প্রাইম সিটা বলো আর, এই সি এটাকে আমরা ইউজুয়ালি বলি হচ্ছে হলো সি ডাবল আর, ঠিক আছে। তো সি ডাবল আর যখন বলতেছি এখানে দেখো ইউনিট, এই কার্বনের ইউনিট দেখো, এখানে যখন সি ডাবল আর বন্ড সি ডাবল আর, একটা আর এর ক্ষেত্রে এখানে গ্লিসারিন ইউনিট যুক্ত হয়েছে, এবং গ্লিসারিনের সাথে তার বাম পাশে, তাহলে এটাকে বলি আমরা হলো CH2 সি ডাবল আর বন্ড CH সি ডাবল আর বন্ড CH2 সি ডাবল আর। তাহলে এটা হচ্ছে এখানে তিনটা আর ইউনিট, অর্থাৎ মিথাইল গ্রুপ বা হচ্ছে অ্যালকাইল গ্রুপ এখানে যুক্ত হয়েছে। ওকে, আশা করি এটা তোমাদের প্রবলেম হওয়ার কথা না। তারপরও যদি কারো প্রবলেম হয় তুমি ভিডিওটা আবার একটু দেখো বা আমাকে একটু জানাও। ওকে, এখন আমরা দেখি হচ্ছে হলো সোপ, কয়েক ধরনের সোপ আমরা একটু পড়বো। আমরা মেইনলি পড়বো হচ্ছে হলো সফট সোপ এবং হচ্ছে হার্ড সোপ। তোমরা বিভিন্ন ধরনের সোপ দেখে থাকো, দেখে কিছু হচ্ছে হলো তোমার এই ট্রান্সপারেন্ট, কিছু হচ্ছে হলো হার্ড, কিছু আমরা হচ্ছে হলো কিছু আমরা কাপড় কাচার জন্য ইউজ করি, কিছু আমরা গায়ে দেওয়ার জন্য, কিছু আমরা শ্যাম্পু ইউজ করি, আমরা হচ্ছে হলো এরকম অনেক ধরনের প্রোডাক্ট আমরা কিন্তু ইউজ করি। শ্যাম্পুর মধ্যে আবার প্রকার আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের শ্যাম্পু তোমরা পড়ো, তো সেগুলোতে হচ্ছে হলো আমাদের ম্যানুফ্যাকচারিং প্রসেসে আমরা যে হচ্ছে হলো আমাদের এক ইনগ্রেডিয়েন্টস ইউজ করবো, সেই ইনগ্রেডিয়েন্টস গুলোর হচ্ছে হলো প্রকার অনুযায়ী হচ্ছে হলো আমি সাবান পাবো। তাহলে ইউজুয়ালি আমরা যদি বলি টাইপস অফ সোপ, সোডিয়াম সোপ, ঠিক আছে, যেটাকে আমরা অর্ডিনারি হার্ড সোপ বলে থাকি। সোডিয়াম সোপ মানে হচ্ছে হলো ইউজুয়ালি ফ্যাট এবং হচ্ছে হলো সোডিয়াম মিলে হচ্ছে হলো আমরা এই সোডিয়াম সোপটা তৈরি করি। এটাকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা হার্ড সোপ বলে থাকি, অর্থাৎ লন্ড্রি সোপ আমরা বলে থাকি। যদিও আমরা এখন লন্ড্রিতে এগুলো ইউজ করি না, আমরা লন্ড্রিতে হচ্ছে হলো বিভিন্ন ধরনের ডিটারজেন্ট ইউজ করি। আমরা একটু পরে বলবো ডিটারজেন্ট এবং হচ্ছে হলো সোপের মধ্যে পার্থক্যগুলো, কেন আমরা ডিটারজেন্ট ইউজ করব, ঠিক আছে। তাহলে পটাশিয়াম সোপ, সফট সোপ, যেমন হচ্ছে শেভিং সোপ আর পটাশিয়াম সোপ, ঠিক আছে। আমরা বিভিন্ন ধরনের এই যে কোকোনাট আর পাম অয়েল সেখানে ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে সফট সোপ হচ্ছে হলো পটাশিয়াম সোপ যদি ইউজ করা হয় সেগুলো তো একটু এক্সপেন্সিভ। তারপরে হচ্ছে হলো ক্যাস্টাইল সোপ, এটা হলো সোডিয়াম সোপ বা সেখানে হচ্ছে হলো অলিভ অয়েল ইউজ করতেছে। গ্রিন সোপ, মিক্সচার অফ সোডিয়াম এন্ড পটাশিয়াম লিনসিড অয়েল যদি আমরা ইউজ করি সেটাকে আমরা বলি হচ্ছে গ্রিন সোপ।
তারপরে ট্রান্সপারেন্ট সোপ, তোমরা ওই যে বিভিন্ন ধরনের কসকো সাবান দেখো তোমরা, এটাকে বলা হচ্ছে ট্রান্সপারেন্ট সোপ। এখানে আমরা কন্টেইন সুক্রোজ ইউজ করি আমরা সাধারণত। তারপরে ফ্লোটিং সোপ, ঠিক আছে, ফ্লোটিং সোপ হচ্ছে কন্টেইনস এয়ার, যেখানে হচ্ছে এয়ার বাবল বিভিন্ন ধরনের, ওই যে বাচ্চারা খেলনা দেখবা যে হচ্ছে বাবলস তৈরি করে, এগুলো হচ্ছে ফ্লোটিং সোপ। আম্মু এখানে নাই, তোমার খেলনা নাই, আব্বু পড়াচ্ছি, হ্যাঁ ওই ফ্লোটিং সোপ পড়াচ্ছি, বাচ্চাদের খেলনা বলছি তো, আমার মেয়ে দেখতে আসছে। ওকে, ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম সোপস আর ভেরি পুয়ারলি ওয়াটার সলিউবল, ঠিক আছে। হার্ড ওয়াটার কন্টেইনস ক্যালসিয়াম, আর এটা হার্ড ওয়াটার তোমরা অলরেডি এখানে পড়ে আসছো। ওকে, তাহলে এগুলো হচ্ছে টাইপস অফ সোপস। আমরা যদি পড়ি এটা টাইপস অফ সোপস এর মধ্যে ইউজুয়ালি আমরা দুই ধরনের সোপস তৈরি করি, একটা হলো হার্ড সোপ আর একটা হচ্ছে সফট সোপ, ঠিক আছে। উপরে সোপস গুলো দেখো, এগুলাকে আমরা হার্ড সোপ বলে থাকি। সোডিয়াম সল্ট, যেটা আমরা একটু আগে দেখলাম কেমিক্যাল রিঅ্যাকশনে, যেটা সোডিয়াম সল্ট অর্থাৎ আর বন্ড COO যেটা, সেটা হচ্ছে আমার সোডিয়াম সল্ট। এটা মডারেটলি সলিউবল ইন ওয়াটার, ঠিক আছে, সলিউবিলিটি ব্যাপার আছে, মডারেটলি সলিউবল, ঠিক আছে। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন হার্ড সোপ এন্ড সফট সোপ। এক্সাম্পল হচ্ছে বিভিন্ন ধরনের আমরা সোপ ইউজ করে থাকি, ক্যাসেল সোপ, অ্যালেপো, তারপরে এটা বিভিন্ন ধরনের যতগুলো হচ্ছে আমরা কাপড় কাচার বিভিন্ন ধরনের সোপ যেগুলো ইউজ করে থাকি, এগুলো হলো হার্ড সোপ। এখন দেখো সফট সোপ, পটাশিয়াম সল্ট, ঠিক আছে, এটা হচ্ছে ফাস্ট ডিজলভ ইন ওয়াটার, অর্থাৎ এটা ডিজলভিং পাওয়ার হচ্ছে হার্ড সোপের চেয়ে বেশি। যেমন এক্সাম্পল হচ্ছে আমরা শ্যাম্পু এন্ড লিকুইড হ্যান্ড ওয়াশ আমরা যেগুলো বলি, এগুলো সাধারণত হচ্ছে সফট সোপ। আমরা এখন ওয়াশিং পারপাসে অনেক সময় ধরো হার্ড ওয়াটার অর্থাৎ হার্ড সোপ যেটা আমরা ইউজ করি সাধারণত হচ্ছে ধরো এই ব্লিচ করার জন্য, অথবা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালি খুব রাফ অথবা মানে র যেগুলো আমরা যে প্রসেস গুলো, সেগুলোতে সাধারণত হচ্ছে আমরা সোডিয়াম সল্ট গুলো ইউজ করে থাকি। যেমন হচ্ছে তোমার ধরো হচ্ছে কালার বা হচ্ছে ধরো ওই যে সুতা প্রসেস যখন করে, তার প্রসেসিং এর আগে হচ্ছে সুতাগুলোকে হচ্ছে এই ওয়াশ করার জন্য সাধারণত সেখানে হচ্ছে হার্ড সোপ ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে হার্ড সোপ আর সফট সোপ, আমরা সফট সোপ বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ইউজ করি, আর হচ্ছে বিভিন্ন ধরনের ডিটারজেন্ট ইউজ করি। ওকে, তাহলে আমরা হার্ড সোপ হচ্ছে ইজ মেড ইউজিং হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অর লাই, ঠিক আছে। তাহলে এটাকে বলবো হচ্ছে আমরা হার্ড সোপ। আর সফট সোপ হচ্ছে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যেটা তৈরি করব সেটা হচ্ছে আমাদের সফট সোপ। ওকে, এখন আমরা একটু ম্যানুফ্যাকচারিং প্রসেস যদি আমরা পড়তে চাই, তাহলে ম্যানুফ্যাকচারিং প্রসেসে ইউজুয়ালি আমাদের সর্বপ্রথম লাগবে হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইউনিট লাগবে, এবং সাথে সাথে হচ্ছে তার র ম্যাটেরিয়ালস লাগবে। আমরা বিভিন্ন ধরনের র ম্যাটেরিয়ালস এখানে লাগে, যেমন হচ্ছে অ্যালকালি, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা যে কোনো একটা লাগবে। তারপরে লাগবে হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড লাগবে, তারপরে অয়েল ফ্যাট যেগুলো আমাদের সেগুলো লাগবে, বিভিন্ন ধরনের এখানে আমরা দুই তিনটা নাম দিয়েছি, আরো অনেক অয়েল আমরা ইউজ করি এখানে, অলিভ অয়েল, পাম অয়েল, কোকোনাট অয়েল। আমরা অনেক সময় তোমরা জানো সেই সাবান অর্থাৎ কাপড় কাচার সাবান, পচা সাবান, এগুলো তৈরি করা হচ্ছে ফ্যাট থেকে, ঠিক আছে, অর্থাৎ গরুর চর্বি দিয়ে হচ্ছে আমরা এগুলা তৈরি করে থাকি। তারপরে এখানে আমরা ব্রাইন সলিউশন আমরা ইউজ করি। তারপরে এখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের পারফিউম ইউজ করি, আমরা বিভিন্ন ধরনের বিল্ডার্স ইউজ করি, বিল্ডার্স এবং হচ্ছে এডিটিভস, এগুলোর কাজই হচ্ছে তোমার এই যে জিনিসটা আছে সেটাকে, অর্থাৎ অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস, অ্যাক্টিভ সাবস্টেন্স যেগুলো আছে সেগুলোকে হচ্ছে একটা নির্দিষ্ট ফর্মে নিয়ে আসা, ঠিক আছে। যেমন ওষুধ যখন আমরা তৈরি করি, সাপোজ ধরো তুমি প্যারাসিটামল খাও, প্যারাসিটামল অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস প্যারাসিটামল আছে সামান্য একটু, আর বাকিটা হচ্ছে বিভিন্ন ধরনের বিল্ডার্স, এডিটিভস, এগুলা দিয়ে হচ্ছে আমরা জিনিসটাকে হচ্ছে বড় করি, আর কিছুই না। তাহলে বিল্ডার্স হচ্ছে সেরকম একটা কাজ, এবং এই বিল্ডার্স এর বিভিন্ন ধরনের আরো কাজ আছে, এইগুলা হচ্ছে অ্যালকালিনিটি মেইনটেইন করে, ক্লিনজিং পারফরম্যান্স আছে, আরো কিছু বিভিন্ন ধরনের অয়েল গ্রেড ইমালসিফাইং পারফরম্যান্স আছে, এগুলো হচ্ছে তার প্রকারভেদের উপর নির্ভর করবে। বাট ইউজুয়ালি এটা হচ্ছে বিল্ড করবে অর্থাৎ বড় করবে। আমরা এটাকে কোনো একটা জিনিসকে লিকুইডকে ঘন করতে চাই, সলিড করতে চাই, তখন সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের বিল্ডার্স ইউজ করি, যেমন সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ট্রাইফসফেট, জিওলাইট, এগুলো দিয়ে হচ্ছে আমরা বিল্ডার্স ইউজ করি। সাপোজ ধরো তুমি হচ্ছে কোন একটা জিনিসে হচ্ছে গাঢ় না পাতলা হয়ে গেছে, অর্থাৎ কাই তৈরি করবা, অথবা যেটাকে আমরা বলি হচ্ছে এই কি বলে এটাকে, পেপার তৈরি করার সময় আমরা পেপার ইন্ডাস্ট্রিতে আমরা পাল্পিং করি আর কি, যেটাকে বলা হচ্ছিল ময়দা, মানে যদি তুমি আটা তৈরি করো, সেখানে ময়দাটা গাঢ় হয়েছে না পাতলা হয়েছে এটা পানি এবং ময়দার উপর নির্ভর করে, তখন সেখানে আমরা অনেক সময় অন্য কোনো জিনিস অ্যাড করতে পারি। দুধের মধ্যে ধরো তুমি দুধ দিয়ে আর চাল দিয়ে তুমি একটা পায়েস রান্না করছো, সেখানে দেখবো এটাকে গাঢ় করার জন্য আমরা আটা, ময়দা, সুজি ইউজ করে থাকি। ঠিক সেরকম এগুলো হলো বিল্ডার্স। ওকে, কালারেন্স আমরা আমাদের নির্দিষ্ট
বিভিন্ন ধরনের পিগমেন্টস এবং ডাইজ আছে, যেগুলো আমরা কালারেন্ট হিসেবে ইউজ করি। এখন পিগমেন্ট এবং ডাই ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে আমরা অনেক সময় ন্যাচারাল ডাইজ ইউজ করি, অনেক সময় হচ্ছে হলো আর্টিফিশিয়াল ইউজ করি। তো বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে পিগমেন্টস এবং ডাইজ এর মধ্যে। আর এডিটিভস আকারে আরো অনেক কিছু, বিভিন্ন ধরনের সিলিকা, মার্বেল, তারপরে ফ্র্যাগ্রেন্স, পারফিউম, এগুলা মোটামুটি আমরা এটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা অনেক কিছু দেখা যাচ্ছে যে এখানে আমরা অ্যাড করে থাকি। এগুলাতে আরো কিছু প্রকারভেদ আছে। মাইক্রো অর্থাৎ তোমার অ্যান্টিঅক্সিডেন্ট আমরা দিই, আমরা বিভিন্ন ধরনের প্রিজারভেটিভস এজেন্ট দিই, আমরা বিভিন্ন ধরনের হচ্ছে মাইক্রোবায়াল যে কন্টামিনেশন সেগুলো যেন না হয় এই জন্য আমরা হচ্ছে মাইক্রোবস কে হচ্ছে মারার জন্য বিভিন্ন ধরনের অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্টও আমরা ইউজ করে থাকি। বাট ওভারঅল হচ্ছে এই কয়টা। ওকে, আমরা এখন একটু আজকে দেখি যে কমার্শিয়ালি কিভাবে হচ্ছে আমরা সাবান সাধারণত হচ্ছে আমরা তৈরি করি। ঠিক আছে, এটা হচ্ছে তার প্রসেস ডায়াগ্রাম। এখানে দেখো প্রসেস ডায়াগ্রামটা, আজকে এটাই পড়াবো, আর কিছু পড়াবো না। প্রসেস ডায়াগ্রামটা যদি আমরা একটু ভালো করে দেখি, এখানে দেখো একেবারে বাম পাশে এটা হচ্ছে আমরা এখানে আমরা অয়েল, অ্যালকালি, তারপরে হচ্ছে আমরা এই জায়গায় আমরা এখানে হচ্ছে দেখো এটা হচ্ছে আমার মিক্সার বলা হয় আমরা এটাকে, এটা হচ্ছে মিক্সার। ঠিক আছে, এই মিক্সারে আমাদের যত ইনগ্রেডিয়েন্টস আছে আমরা বেশিরভাগই এখানে অ্যাড করতেছি। দেখো এখানে দিচ্ছি হচ্ছে আমরা অয়েল, তারপরে দিচ্ছি হচ্ছে আমরা এখানে দিচ্ছি হলো আমরা অ্যালকালি, এই জায়গায় দিচ্ছি হলো আমরা ব্রাইন, তারপরে হচ্ছে ওয়াটার। এগুলো দিয়ে হচ্ছে আমরা এখানে হচ্ছে মিক্স করতেছি। এটা হচ্ছে মিক্স। এই জায়গায় হচ্ছে আমরা একটা ধরো স্টাইরার দিয়ে দিলাম, এখানে একটা স্টাইরার দিয়ে হচ্ছে নাড়ালাম আমরা। এটা হচ্ছে একটা মিক্সার, অর্থাৎ এটাকে হচ্ছে আমরা মিক্স করব। তাহলে এটা হচ্ছে আমার মিক্সার। এই মিক্সার হচ্ছে মিক্স হবে কি কি, আমি এখানে অয়েল দিলাম, অ্যালকালি দিলাম, ব্রাইন দিলাম, ওয়াটার দিলাম, মিক্সারে মিক্স হবে। এখন এই মিক্সারে মিক্স হওয়ার পরে এখান থেকে আমরা নিট সোপটা নেব, যেটা হচ্ছে আমাদের সোপের জন্য প্রয়োজনীয় সাবস্টেন্সটা উপরে থেকে থাকবে। তোমরা জানো এখানে তৈল এবং পানি, পানি দুটো অংশ থাকবে, তৈলাক্ত অংশ উপরে উঠে যাবে আর পানি অংশ নিচে থেকে যাবে। তাহলে পানি অংশ যেটা থাকবে সেটাকে বলি হচ্ছে আমরা এই মিক্সচার থেকে তখন কিছু জিনিস আমরা সেপারেট করে বলি। একটাকে হচ্ছে বলা হয় স্পেন্ট লাই, আর আরেকটাকে বলি হচ্ছে আমরা নিগার। ঠিক আছে, এখন হোয়াট ইজ স্পেন্ট লাই, হোয়াট ইজ নিগার, আমি এখানে দিয়ে দিলাম এই দুইটা জিনিস। ঠিক আছে, নিগার হচ্ছে ডার্ক কালার ওয়াটার সলিউশন অফ সোপ এন্ড ইম্পিউরিটিজ ফর্ম ডিউরিং ম্যানুফ্যাকচারিং অফ সোপ। ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং অফ সোপের ক্ষেত্রে যে ইম্পিউরিটিসটা সেটাই হচ্ছে আমার এই নিগার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নিগার আমার এখানে। আর সাথে সাথে হচ্ছে আমার থাকবে হচ্ছে স্পেন্ট লাই, এটা হচ্ছে আমার স্পেন্ট লাই। এখন এই স্পেন্ট লাইটা কি, স্পেন্ট লাই হচ্ছে অ্যালকালাইন গ্লিসারিন কন্টেনিং লিকার। ঠিক আছে, অর্থাৎ কিছু পরিমাণে গ্লিসারিন হচ্ছে থেকে যাবে, যেটা হচ্ছে সোডিয়াম সল্ট তৈরি করতে পারে নাই। যেই পার্টটা সোডিয়াম সল্ট তৈরি করতে পারে না, অর্থাৎ এখানে পানিও আছে, সোডিয়াম এই গ্লিসারিনও আছে, সেই পার্টটাকে হচ্ছে আমরা রেখে দিই। এটাকে আমরা সাধারণত হচ্ছে স্পেন্ট লাই, এটা গ্লিসারিন ফ্যাক্টরিতে আমরা সাধারণত এটাকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা ইউজ করে থাকি। ওকে, দেন হচ্ছে আমরা চলে যাই, নিট সোপটা আমার চলে আসবে হচ্ছে সিএসটিআর ট্যাঙ্ক। ঠিক আছে, কন্টিনিউয়াস স্টাইরার রিঅ্যাকশন ট্যাঙ্ক আমরা এটাকে বলে থাকি। এটা হচ্ছে সিএসটিআর ট্যাঙ্ক। আমি পরের পৃষ্ঠায় সিএসটিআর ট্যাঙ্কটা আছে আমার এখানে। সিএসটিআর ট্যাঙ্ক দেখে আসি তোমাদেরকে। সিএসটিআর ট্যাঙ্ক, এটা হচ্ছে একটা সিএসটিআর ট্যাঙ্ক। এই সিএসটিআর ট্যাঙ্কে সিএসটিআর ট্যাঙ্ক কি, জাস্ট নরমালি একটা আমরা ট্যাঙ্কের মধ্যে সিএসটিআর ট্যাঙ্কের কিছু উপকারিতা আছে। সেটা বা এটা হচ্ছে একটা বিভিন্ন ধরনের হচ্ছে তোমার ইকুইপমেন্টস কে খুব মানে এটার উপকারিতা অপকারিতা অনেক কিছু থেকে থাকে। তো সেক্ষেত্রে আমরা সাধারণত বিভিন্ন ধরনের ট্যাঙ্ক আছে, আমরা আবার রিঅ্যাক্টর আছে, আমরা এই সিএসটিআর ট্যাঙ্কটাই হচ্ছে সাবানায়ন পদ্ধতিতে ইউজ করা হয়। এটা হলো অ্যাডভান্টেজ আছে বিভিন্ন ধরনের শেয়ার হয়ে যায়, সেটা তোমাদের জানার বিষয় না। এটা হলো একটা সিএসটিআর ট্যাঙ্ক, এখানে সাধারণত আমার রিঅ্যাকশনটা হয়ে থাকে, জাস্ট এমনি দেখানো আর কিছুই না। তো এটা হচ্ছে একটা সিএসটিআর ট্যাঙ্ক। ঠিক আছে, এই সিএসটিআর ট্যাঙ্ক বিভিন্ন ধরনের ট্যাঙ্ক বা রিঅ্যাক্টর আছে ইন্ডাস্ট্রিতে, তার মধ্যে একটা নির্দিষ্ট ধরনের সিএসটিআর ট্যাঙ্ক হচ্ছে এখানে ইউজ করা হয়। এই সিএসটিআর ট্যাঙ্কে কি দেই আমরা, এই যে আগে যে নিট সোপ আছে সেখানে হচ্ছে আমরা এখন দিব হচ্ছে কালার দিব, পারফিউম দিব, বিল্ডার দিব। দেখো এখানে কিন্তু সাবানটা আসছে, আর কিছু কিন্তু আসে নাই। তাহলে এটা হচ্ছে মিক্সার, প্রথমটা হচ্ছে মিক্স করে, আর এখানে হচ্ছে এটাকে বলে হচ্ছে আমরা রিঅ্যাকশন, কিন্তু আগে কিন্তু মিক্স হয়ে গেছে। ঠিক আছে,
আগে মিক্স হয়ে গেছে, আর এখানে আসার পরে কি হবে, এই জায়গায় হচ্ছে হলো বিভিন্ন ধরনের কালার, আর হচ্ছে হলো আমি পারফিউম আর হচ্ছে হলো বিল্ডার্স দিচ্ছি, অর্থাৎ সাবানটাকে আমি আরেকটু ঘন করতেছি এখানে, ঠিক আছে। তাহলে এই জায়গায় আমরা হচ্ছে হলো কালার অ্যাড করতেছি, পারফিউম অ্যাড করতেছি, বিল্ডার্স, আর সাথে হচ্ছে হলো কনস্ট্যান্ট স্টিয়ারার আমরা একটা হচ্ছে হলো অ্যাড করতেছি, যেন হচ্ছে হলো কন্টিনিউয়াস এটাকে নাড়ানি আমরা যেটাকে বলি আর কি। তাহলে আমরা সাবানটা এখন আস্তে আস্তে হচ্ছে আমাদের, যেহেতু এটা যদি আমরা লিকুইড স্টেজ চাই সেই অনুযায়ী হচ্ছে আমরা লিকুইড রাখবো, আর যদি আমরা হার্ড চাই তাহলে সেই অনুযায়ী হচ্ছে হার্ড করে ফেলতে হবে, ঠিক আছে। তাহলে হার্ড করার ক্ষেত্রে আমরা কি করব, আমরা এটাকে হচ্ছে কুলিং করব, অর্থাৎ এই যে লিকুইডটা আছে, ঠিক আছে, ডেন্সড লিকুইডটাকে আমরা কুলিং করলে সে কি হবে, এই কুলটা আস্তে আস্তে হচ্ছে আমাদের নির্দিষ্ট ডেনসিটির মধ্যে চলে আসবে, চলে আসলে আমরা সেটা যদি আমরা চাই লিকুইড সোপ করতে, তাহলে আমরা সেই ধরনের ডেন্স করব, আর যদি মনে করি যে না আমরা হার্ড সোপ করব, তখন সেটাকে এই কুলিং এ একদম জমায়ে ফেলবো। এই কুলিং এ জমায়ে ফেলার পরেই সেটা কিন্তু আর টেম্পারেচার কিন্তু যদি না বাড়ায় তাহলে কিন্তু সেটা আর গলে না, তখন সেটাকে আমরা কি করি, ম্যানুফ্যাকচারিং ইউনিটে নিয়ে আসি, ঠিক আছে। এটা হলো ম্যানুফ্যাকচারিং ইউনিট, ঠিক আছে। এই ম্যানুফ্যাকচারিং ইউনিটে কি করে, ম্যানুফ্যাকচারিং ইউনিটে আমরা এটাকে ড্রাইং করি, আমরা এটাকে স্ট্যাম্পিং করি। স্ট্যাম্পিংটা কি, ওই যে উপরের সাবানটা তোমরা যেটা দেখে আসছো, স্ট্যাম্পিং, প্রথমটা কোথায়, এই যে স্ট্যাম্পিং, এগুলোকে বলা হয় হচ্ছে স্ট্যাম্পিং, এই অংশটা হচ্ছে স্ট্যাম্পিং, ঠিক আছে। আমরা একটা ডিজাইন দিলাম, তাহলে এইটাকে বলি হচ্ছে আমরা স্ট্যাম্পিং। তারপরে এই যে ধরো এখানে আমি একটা নাম দিলাম, এটাকে বলি হচ্ছে আমরা স্ট্যাম্পিং, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে যাই, স্ট্যাম্প ড্রাইং করলাম আমরা, ড্রাইং করার পর হচ্ছে আমরা স্ট্যাম্পিং করব, দেন হচ্ছে সোপ ইনভেন্টরিতে আমরা পাঠাবো এটাকে। সোপ ইনভেন্টরিতে কি করব, এই প্যাকেজিং এ এখানে যে ম্যানুফ্যাকচারিং দেখো, এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের খাঁজ দিয়ে থাকি, ঠিক আছে, কাটে বলা হয় আর কি এখানে, ঠিক আছে। এই জায়গায় হচ্ছে আমরা বিভিন্ন ধরনের খাঁজে কাজে, অর্থাৎ যেটাকে বলা হয় ডাই অথবা শেপ আমরা যেটাকে বলি, ঠিক আছে, বিভিন্ন শেপের মধ্যে রাখার পরে হচ্ছে এটাকে হচ্ছে আমরা ড্রাইং করি, স্ট্যাম্পিং করি, দেন হচ্ছে সোপ ইনভেন্টরিতে আমরা এটাকে পাঠাই, পাঠানোর পরে এখন হচ্ছে আমরা এরপরে হলো প্যাকেজিং করি, ঠিক আছে। আমরা তো এটাকে আর নরমালি পাঠাইতে পারি না, এটা টেম্পারেচার বা পরবর্তীতে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, সেজন্য আমরা প্যাকেজিং করি। প্যাকেজিং করার পরে শিপিং করার পরে এটাকে হচ্ছে আমরা কি করি, শিপিং থেকে হচ্ছে আমাদের যে এই কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য হচ্ছে আমরা এটাকে গাড়িতে উঠাই দিলাম, ঠিক আছে, পারবা তোমরা? ওকে, এখন এখানে ওই প্রসেসগুলোর কথাই জি এখানে বলছে, স্যার। মিক্সিং বা কোটিং বা ফিনিশিং এগুলা কিভাবে করতে হয় সেটা আমি অলরেডি ডিসক্রাইব করছি। ওকে, নেক্সট দিন তাহলে আমরা এই চ্যাপ্টার কি